আসসালামু আলাইকুম। আমি সাবিনা তাসমিন, ঢাকা কলেজ উচ্চ মাধ্যমিক ব্যবসায় শিক্ষা, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্রের অনলাইন কার্যক্রমে অংশ হিসেবে একটি ক্লাস শুরু করছি। আমাদের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্রের কোড নাম্বার হচ্ছে 287। আজ আমি তোমাদের তৃতীয় অধ্যায়, যে অধ্যায়টির টাইটেল হচ্ছে বিপণন কার্যাবলী, তার একটি ক্লাস নেব। প্রিয় শিক্ষার্থী, তোমাদের সঙ্গে আমাদের সম্পর্কটা মজার এবং ঐতিহাসিক। এই কারণে বলবো যে তোমাদেরকে এখনো আমরা দেখতে পাইনি, ওই অর্থে তোমরাও আমাদের দেখতে পাইনি, এবং ফার্স্ট ইয়ার থেকে তোমরা এখন সেকেন্ড ইয়ারে আছো। এই পুরো সময়টুকুই আমাদের কারোর সঙ্গে কারো দেখা হয়নি, এবং পুরো কাজটি চলছে ভার্চুয়ালি। তো যেটি সত্যি কথা, আমাদের ক্লাসরুমগুলো তোমাদের অভাবে ভীষণ মন খারাপ। আমাদেরও যেমন মন খারাপ, তোমাদেরও মন খারাপ, স্বাভাবিকই ওটা। এই ফাঁকা ক্লাসরুমটা আমরা দেখতে চাই না। আমরা চাই তোমরা খুব শিগগিরই এখানে আসো, আমাদের সঙ্গে তোমাদের সামনাসামনি দেখা হোক। যদিও তোমাদের সঙ্গে আমাদের সম্পর্কটা অনেক গভীর, দিনরাত্রির সম্পর্ক, সারাক্ষণের সম্পর্ক, কিন্তু তারপরেও তোমাদের সঙ্গে আমাদের সামনাসামনি এখনো দেখা হয়নি। হয়তো এমনও হতে পারে অনেকে এখনো আমাদের কলেজটাকেই দেখতে পাওনি। তো আমরা সামনাসামনি দেখা আমাদের তখনই হবে যখন আমরা যত বেশি বাসায় থাকবো। বাইরে যাব না, বাসায় থাকবো। বাসায় থেকে প্রথমত পরিবারের সঙ্গে যে সঙ্গটা, এটা আমরা এনজয় করব। তাছাড়া নিজের যে টুকটাক কাজ হয়তো অনেকদিন করা হয়নি, সে কাজগুলো আমরা করতে পারি। বই পড়া, বাগান করা, পুরোনো দিনের গান শোনা, মুভি দেখা, এই কাজগুলো আমরা করতে পারি। এবং সঙ্গে সঙ্গে যে কাজটি করা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটি হলো অনলাইনের ক্লাসগুলো করা, এবং প্লাস হচ্ছে সঙ্গে সঙ্গে বইটা পড়া, কোনো কোশ্চেন থাকলে আমাদের জানানো, এভাবে। তো আজকে ক্লাসটা শুরু করি। আজ আমরা যে চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিপণন কার্যাবলী। তোমরা বিপণন সম্পর্কে প্রথম অধ্যায়ের ক্লাসে পড়েছো, জেনেছো, এবং বিপণন বলতে বা বাজারজাতকরণ বলতে, বা এটাকে মার্কেটিং হিসাবে সবচেয়ে বেশি পরিচিত। মার্কেটিং বলতে আমরা বুঝি যে উৎপাদকের নিকট থেকে বিভিন্ন স্থানে অবস্থানকারী ভোক্তাদের নিকট আমরা পণ্যটা পৌঁছে দিচ্ছি, এবং এই পণ্যটা পৌঁছানোর সময় যে কাজগুলো করতে হয় সে কাজগুলোকে আমরা বিপণন কার্যাবলী বলে থাকি। আমরা জানি যে একটি সময় ছিল যখন মানুষ নিজেই যা কিছু উৎপাদন করত, তা কিছু ব্যবহার করত। পরবর্তীতে আস্তে আস্তে দেখা গেছে যে নিজে যে জিনিসগুলো উৎপাদন করত সেগুলোর সঙ্গে আরো কিছু জিনিসের দরকার হচ্ছে। তখন অন্যজন যে জিনিসটি উৎপাদন করছে, যে জিনিসটি অন্যজনের কাছে আছে, তার সঙ্গে একটি বিনিময় প্রথার ব্যবস্থা শুরু হয়েছে। যখন থেকে এই বিনিময় প্রথার ব্যবস্থা শুরু হয়েছে, তখন থেকে আস্তে আস্তে কিন্তু
বাজারজাতকরণ ধারাটি তৈরি হওয়া শুরু হলো এবং পরবর্তীতে যখন আরো বেশি জিনিসটা শুরু হলো তখন দেখা গেল যে মার্কেটিংয়ের উদ্ভব হলো এবং আমরা দেখি যে উৎপাদনকারীর কাছ থেকে ভোক্তার কাছে জিনিস পৌঁছে দেওয়ার যাবতীয় কাজকে আমরা মার্কেটিং বলে থাকি। তো এই যাবতীয় কাজগুলো করার জন্য যে কাজগুলো করতে হয় সে কাজগুলোকে আমরা বিপণন কার্যাবলী বলে থাকি। এখন আমরা এই কথাটি সবসময় অনেক বেশি বলে থাকি যে বিপণন বলো বা ম্যানেজমেন্ট বলো, তোমরা আইবিও পড়ছো, আইবি সম্পর্কেও জানছো যে প্রতিটি কাজে কিন্তু আমাদের সমাজের একটি অংশ। এবং আমি তোমাদেরকে পড়ানোর সময় যে কথাটি সবচেয়ে বেশি বলে থাকি সেটি হচ্ছে যে এই যে কথাগুলো বলি আমরা ফর্মালি বলি, এগুলো কিন্তু সব আমাদের জীবনেরই গল্প, আমাদের আশেপাশেরই গল্প, কোনো না কোনোভাবে আমরা এটার সঙ্গে রিলেটেড থাকে। তো কিন্তু যখন আমরা পরীক্ষার হলে লিখবো, খাতায় লিখবো এবং আমিও যখন স্ক্রিপ্টটা চেক করব তখন এই জিনিসগুলোকে আমরা ফর্মালি দেখে থাকি, আনুষ্ঠানিকভাবে দেখে থাকি। সে আনুষ্ঠানিকভাবে যে দেখে থাকার কথাবার্তাগুলো এখন আমরা বলবো। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে উৎপাদকের নিকট থেকে বিভিন্ন স্থানে অবস্থানকারী ভোক্তাদের নিকট চাহিদা অনুযায়ী পণ্য পৌঁছানোর জন্য যে সকল কার্য সম্পাদনের প্রয়োজন হয় সেগুলোকে বিপণন কার্যাবলী বলে। অর্থাৎ একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, উৎপাদন করা হয় এক জায়গায়, হয়তো তার ভোক্তাটি তার থেকে অনেক বেশি দূরে। তোমাদেরকে এই উদাহরণটি আমি বারবার দিয়ে থাকি যে জনসন পাউডার বা লোশন, ক্রিম বা আনুষঙ্গিক যে জিনিসগুলো, সেই জিনিসগুলোর উৎপত্তি স্থান ইংল্যান্ডে, কিন্তু মার্কেটিংয়ের কারণে এই জিনিসগুলো আমরা আমাদের বাংলাদেশে পেয়ে থাকি। আমরা দেখি যে কোনো দোকানে গেলেই আমরা এই জিনিসগুলো পেতে পারি। এই উদাহরণটি আমি বারবারই দিই যে এখন আমের মৌসুম শেষের দিকে যে চাঁপাইনবাবগঞ্জ বা রাজশাহীতে আম উৎপাদন হয় এবং মার্কেটিংয়ের মাধ্যমে, এবং তোমরা দেখেছো করোনার এই সময়ও মার্কেটিংয়ের কারণে এবং অনলাইন বিজনেসের কারণে এই জিনিসটি, অনলাইন মার্কেটিংয়ের কারণে এই জিনিসটি আমরা ঢাকায় বসে পেতে পারি। এমন হয়নি যে উৎপাদনকারী উৎপাদন করেছে কিন্তু তার জিনিসটি সে ভোক্তার কাছে পৌঁছে দিতে পারেনি। তো এটি হচ্ছে মার্কেটিংয়ের, এবং এই কাজগুলো করতে গেলে যে সেই কাজগুলো আমরা করব। তো এখানে বিপণন কার্যাবলী সম্পর্কে আরো কিছু কথা আছে, ফর্মাল কিছু কথা আছে, সে কথাগুলো আমরা একটু পড়ি। সাধারণত পণ্য বন্টন প্রক্রিয়ার সাথে জড়িত সকল কাজই হলো বিপণন কার্যাবলী। বিপণন কার্যাবলী হচ্ছে উৎপাদকের নিকট থেকে ভোক্তার নিকট পণ্য বিপণনের কাজ। বিপণন কার্যাবলী হলো একটি প্রক্রিয়া ভিত্তিক কাজ। বিপণনের এই সকল কার্য প্রয়োজনের সাথে বেশ কিছু মৌলিক ধারণা জড়িত: প্রয়োজন, অভাব, চাহিদা, পণ্য, সেবা, অভিজ্ঞতা, ভ্যালু, বিনিময়, লেনদেন, বাজার। বিপণনের কাজগুলো উৎপাদক ও চূড়ান্ত ভোক্তার মধ্যে সংযোগ সৃষ্টি করে। তোমরা প্রথম অধ্যায়ে অভাব, চাহিদা, পণ্য, সেবা, অভিজ্ঞতা, ভ্যালু, বিনিময়, লেনদেন, বাজার এসব সম্পর্কে পড়েছ। তারপরও যদি কারো কোনো কোশ্চেন থাকে
বা কারো এই ব্যাপারগুলোতে আরও কিছু জানতে হয়, তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে। আমি এই জিনিসগুলো হয়তো আবার একটু রিভিউ করার চেষ্টা করব। এখন আমরা দেখব যে বিপণনের কার্যাবলী। বিপণনের কার্যাবলীকে আমরা কয়েকটি অ্যাপ্রোচ থেকে দেখতে পারি। একটি হচ্ছে বিনিময় কার্যাবলী, দ্বিতীয় হচ্ছে বন্টন কার্যাবলী, তৃতীয় হচ্ছে সহায়ক কার্যাবলী। আমরা প্রথমে বিনিময় কার্যাবলী বিনিময় কার্যাবলীর দুটি কাজ, একটি হচ্ছে ক্রয় আর একটি হচ্ছে বিক্রয়। এটা আমরা দেখলাম। তোমরা ক্রয়ের একটি ছবি দেখতে পাচ্ছ। দুইজন মহিলা, একজন বিক্রি করছে আরেকজন কিনছে। তো এখন একটু ফর্মালি দেখি। ক্রয় হলো পণ্য বন্টন প্রক্রিয়ার এমন একটি ধাপ যার মাধ্যমে পণ্য ও সেবার মালিকানা বিক্রেতার নিকট হতে ক্রেতার নিকট হস্তান্তর হয়। এই ডেফিনিশনটার মাধ্যমে তোমরা ক্রয় সম্পর্কে, ক্রয়ের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারছো যে পণ্য বা সেবার মালিকানা একজনের কাছ থেকে আরেকজনের কাছে হস্তান্তর হচ্ছে এবং এখানে অবশ্যই একটি অর্থের মূল্য থাকবে। আমরা যখন জিনিস কিনি অবশ্যই আমরা টাকার বিনিময়ে জিনিসটি কিনি, এবং আমরা যখন সেবা নিই, আমরা যখন ডাক্তারের কাছে যাই তখনও আমাদেরকে পেমেন্ট করতে হয়, ভিজিট দিতে হয়। এবং এই কারণে তোমরা এই জিনিসটি মনে রাখবে যে মা যে বাসায় রান্না করছে সেই রান্নার খাবার যখন তোমরা খাচ্ছ এটা ক্রয় হবে না, কারণ এখানে কোনো বিনিময় মূল্য নেই। কিন্তু তোমরা যখন হোটেলে খাবে তখন তোমরা পেমেন্ট করছো, তখন এখানে কিন্তু তোমরা খাদ্যটা কিনে নিচ্ছ, অর্থাৎ ক্রয় বিক্রয়ের একটি ব্যাপার এখানে আছে। তাহলে এই জিনিসটি মনে রাখতে হবে। ক্রয় হচ্ছে বন্টন প্রক্রিয়া এমন একটি প্রক্রিয়া যেখানে পণ্য বা সেবার মালিকানা বিক্রেতা থেকে ক্রেতার কাছে হস্তান্তরিত হয় এবং এখানে একটি পেমেন্টের ব্যবস্থা আছে। আমরা এখন দেখি পণ্য বিপণনে ক্রয়ের গুরুত্ব। এখন একটি জিনিস মনে রাখতে হবে, ক্রয়ের কাজটি কিন্তু অনেক ব্যাপক একটি কাজ, এবং এই জিনিসটি মনে রাখতে হবে যে যেই উৎপাদন করে সে কিন্তু তার কাঁচামালগুলো ক্রয় করে এবং কাঁচামালগুলো ক্রয় করে একটি প্রোডাক্ট তৈরি করে সে কিন্তু ভোক্তার কাছে পৌঁছে দেওয়ার কাজটা করে। এবং এর মধ্যে দেখা যাচ্ছে তোমরা বন্টন প্রণালী সামনে পড়বে, সেই বন্টন প্রণালীতে তোমরা দেখবে যে আমরা পাইকারি বিক্রেতা আছে, খুচরা বিক্রেতা আছে, এবং এদের কাছে আমরা আমাদের জিনিসগুলো বিক্রি করে থাকি। তাহলে হচ্ছে ক্রয়ের গুরুত্বটা, যে ক্রয় কিন্তু প্রত্যেকটি ধাপে ধাপে হচ্ছে। যে উৎপাদন করছে সে যে জিনিসটি উৎপাদন করছে তার সঙ্গে মূল কাঁচামালের সঙ্গে অন্য অন্য যে সামগ্রী আছে সবগুলো ক্রয় করছে এবং ক্রয় করে একটি মানসম্মত প্রোডাক্ট তৈরি করে সে কিন্তু বিক্রি করছে। সে যার কাছে বিক্রি করছে, পাইকারির কাছে যখন বিক্রি করছে তখন উৎপাদনকারী বিক্রি করছে, কিন্তু পাইকারি জিনিসটা ক্রয় করছে। আবার পাইকারি বিক্রেতা যখন খুচরা বিক্রেতার কাছে পণ্য দিচ্ছে তখন খুচরা বিক্রেতার কাছে উনি বিক্রি করছে এবং খুচরা বিক্রেতা ওটা ক্রয় করছে, এবং খুচরা বিক্রেতা যখন ভোক্তার কাছে পণ্য দিচ্ছে তখন ভোক্তা ক্রয় করছে এবং খুচরা বিক্রেতা বিক্রি করছে। এটাই হচ্ছে মূল ব্যাপার। তো এই ক্রয়ের ফলে যে জিনিসটা হচ্ছে মানসম্মত পণ্য উৎপাদন
হচ্ছে যে ক্রয় থাকার ফলে উৎপাদনকারী যে জিনিসটি তৈরি করবে সেই জিনিসটিতে কি কি উপকরণ দিবে, সেই ফলে উনি মানসম্মত পণ্য উৎপাদন করছে, সঠিক সময়ে পণ্য সরবরাহ করছে। তোমরা একটি জিনিস দেখবে যে তোমাদের কলেজ শুরু হয় উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষ এখন জুলাইয়ের 1 তারিখ থেকে শুরু হয় এবং এটা একদম নিয়ম করে দিয়েছে যে সারা দেশে উচ্চ মাধ্যমিক একাদশের ক্লাস শুরু হবে হচ্ছে জুলাইয়ের 1 তারিখে। তোমাদের ব্যাপারটা একটু আলাদা, তোমরা তো আসলে ইতিহাসের অংশ। তো এই কথাটির কারণে বললাম যে প্রতিটি কলেজে কলেজ ড্রেস আছে, তো যেই কলেজে যে রকম কলেজ ড্রেস, তো দেখা যাচ্ছে যারা উৎপাদন করে তারা ওই কলেজ ড্রেসের কাপড় সরবরাহ করার জন্য পণ্যটা উৎপাদন করে রাখে, কাপড়টা উৎপাদন করে রাখে এবং সঠিক সময়ে সরবরাহ করে থাকে। কারণ আমি যদি কলেজ ড্রেস না পরে কলেজে না যেতে পারি তাহলে দেখা যাচ্ছে যে কলেজ কর্তৃপক্ষ আমাকে অ্যালাউ করবে না। তা আমি যে দোকানে গিয়ে বা যে দোকান থেকে আমি সবসময় কাপড় কিনে থাকি, তো দেখা গেল সেই দোকানে গিয়ে যদি আমি পণ্যটা না পাই তাহলে আমি অন্য দোকানের কাস্টমার গ্রাহক হয়ে যাব। তো এই জন্য যে দোকানটাতে যে শপটাতে আমি সবসময় যাওয়া আসা করি সেই কর্তৃপক্ষের উচিত হবে যে পণ্যটাকে সঠিক সময়ে সরবরাহ করা, ন্যায্য মূল্যে পণ্য সরবরাহ করা, পণ্যের দাম মোটামুটি একই রকম থাকবে এবং এটা যেই পরিমাণে উৎপাদন মূল্য থাকবে উৎপাদন থেকে বিপণনে মূল্যে উৎপাদনকারী তো অবশ্যই তার মুনাফাটা রাখবে, লাভটা রাখবে, কিন্তু মুনাফা রাখলেও মুনাফার হার যেন খুব বেশি পরিমাণ না হয়। কারণ উৎপাদনকারীকে সবসময় মনে রাখতে হবে যে আমি উৎপাদন করি হচ্ছে ভোক্তার জন্য যেহেতু উৎপাদন করি তাহলে দেখা যাচ্ছে যে আমি যদি জিনিসটির দাম অনেক বেশি রাখি তাহলে ভোক্তা হয়তো এই জিনিসটি কিনতে পারবে না। এখানে তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, তোমরা বাজারে যাও কিনা আমি জানি না, তোমরা যদি একটি চালের দোকানেও যাও তোমরা খেয়াল করবে যে বিভিন্ন দামের চাল আছে, কারণ একটি সমাজে একই আয়ের লোক থাকে না, বিভিন্ন ধরনের আয়ের লোক থাকে। যে মানুষটি 1 লাখ টাকা বেতন পায় তার চাল কেনার ধরন আর যে মানুষটি 1000 টাকার বেতন পায়, আয়ের উৎস যার 1000 টাকা, তার চাল সিলেকশনটা এক হবে না। তো এই জন্য দেখা যায় ক্রয় বিক্রয়ের যে প্রক্রিয়াটা আছে, তো সেই প্রক্রিয়ায় উৎপাদনকারী বিভিন্ন দামের ন্যায্য মূল্যে পণ্য সরবরাহ করে থাকে। মৌসুমি চাহিদা পূরণ, আমরা প্রথম থেকেই আমের কথা বলছে, চাঁপাইনবাবগঞ্জের রাজশাহীর আমের কথা বলছে। তো আমরা জানি যে কিছু কিছু সময় আমাদের গ্রীষ্মকালটাকে আমরা মধুমাসি বলে থাকি, ফলের মাসি বলে থাকি। তো দেখা যাচ্ছে যে এই করোনায়, আমাদের করোনায় তো প্রায় 1.5 বছরের মতো হয়ে গেল, গত বছর হয়তো একটু সমস্যা হয়েছে, কিন্তু যখন ব্যবসায়ীরা দেখলো যে না করোনাটা একটু কন্টিনিউ করবে, ভাইরাস জিনিসটার বিস্তারটা অনেক বেশি, তো তারা আম নিয়ে আমরা যেমন দেখেছি যে সাধারণ সময়ে আমাদের রাস্তাঘাটে যে কোনো জায়গায় মোড়ে মোড়ে আমরা দেখেছি বিক্রেতারা ঝুড়িতে অল্প বিস্তর আম নিয়ে বা একটু বেশি পরিমাণে আম নিয়ে বসতো।
তো এই করোনার কারণে দেখা যাচ্ছে যে মানুষও ঘর থেকে বেরোচ্ছে না, বা বিক্রেতারাও করোনার ভয় আছে, বিক্রেতাও আসতে পারছে না। তো এর ফলে যেটা দেখা গেছে, অনলাইন বিজনেসটা শুরু হয়ে গেছে, যে আমি বাসায় বসে আমি আমটা পেতে পারি কিনা। ভোক্তার সন্তুষ্টি অর্জন, ভোক্তা যখন যে পরিমাণ জিনিস চায় সেই জিনিসটা সরবরাহ করা। এখানে একটি মার্কেটিং পড়ানোর সময় কথাটি আমি বহুবার বলি যে মার্কেটিংয়ে সাইকোলজি এবং ফিলোসফি খুব ভীষণভাবে কাজ করে। তোমরা একটি জিনিস খেয়াল করবে যে একটি ঈদে যেই ড্রেসের কাটিংটা থাকে, তার পরের বছর ঈদে সেটা থাকে না। হয় আমাদের হাতটা চেঞ্জ হচ্ছে না, জামার কাটিংটা চেঞ্জ হচ্ছে, কালার চেঞ্জ হচ্ছে, এক এক সময় এক এক ধরনের কালার বেশি প্রাধান্য পায়। কখনো দেখা যাচ্ছে যে অরেঞ্জটা বেশি প্রাধান্য পাচ্ছে, কখনো লালটা বেশি প্রাধান্য পাচ্ছে। এবং তোমরা দেখবে যে অনেক সময় আমাদের হাতটা ছোট হচ্ছে, বড় হচ্ছে, জামা অনেক সময় লম্বা হচ্ছে, বেটে হচ্ছে। এবং তোমরা ফেসবুকে দেখে থাকবে যে একটি সময় ছিল যখন আমাদের ছেলেদের, মেয়েদের প্যান্টের নিচের অংশটুকু একটু বাড়তি থাকতো, বা কোনো সময় খুব চিপা থাকতো। তো এই জন্য দেখা যাচ্ছে যে স্টাইল চেঞ্জ হচ্ছে, কারণ মানুষের চাহিদা চেঞ্জ হচ্ছে, এবং মানুষের চাহিদা অনুসারেই কিন্তু উৎপাদনকারীকে উৎপাদন করতে হয়। তো এই জন্য দেখা যাচ্ছে যে এর ফলে ভোক্তার সন্তুষ্টি, ক্রয় থাকার ফলে ভোক্তার সন্তুষ্টি অর্জন করা সম্ভব হচ্ছে না। ক্রয়ের শ্রেণী বিভাগ, এই কথাগুলো আমরা অলরেডি বলে ফেলেছি। একটা হচ্ছে উৎপাদনকারী কর্তৃক ক্রয়, যে উৎপাদনকারী উৎপাদন করার জন্য যে কাঁচামাল ক্রয় করে থাকে। মধ্যস্থ ব্যবসায়ী কর্তৃক ক্রয়, মধ্যস্থ ব্যবসায়ীরা ক্রয় করে থাকে। মধ্যস্থ ব্যবসায়ীর মধ্যে দুইটা শ্রেণীর কথা আমরা খুব বেশি বলতে পারি, একটি হচ্ছে পাইকার, আর একটা হচ্ছে খুচরা ব্যবসায়ী। এবং ভোক্তা কর্তৃক ক্রয়, ভোক্তা সাধারণত পাইকার বা খুচরা ব্যবসায়ী থেকে পণ্যটা বেশি ক্রয় করে থাকে। সরাসরি উৎপাদনকারী থেকে ভোক্তার ক্রয় কিন্তু খুবই কম। সাধারণত যে এলাকায় থাকে সেই যদি তার উৎপাদনকারীর কাছ থেকে কিছু কিনে থাকে, সেটির কথা আলাদা, সেটির গল্পটা অন্যরকম। কিন্তু সাধারণত দেখা যায় যে উৎপাদনকারী পাইকারের কাছে জিনিস বিক্রি করে, পাইকার খুচরা ব্যবসায়ীর কাছে জিনিস বিক্রি করে, এবং খুচরা ব্যবসায়ী ভোক্তার কাছে জিনিস বিক্রি করে। পণ্য ক্রয়ের সমস্যাগুলি, এখানে কিছু সমস্যা আছে, এই সমস্যাগুলো আমরা দেখব। ভোক্তাদের প্রয়োজন নির্ধারণের সমস্যা, সাধারণত দেখা যায় একজন ভোক্তা আয় অনুসারে ব্যয় করে থাকে। আমার আয় এক ধরনের হবে, আর ব্যয় তার চেয়ে বেশি হবে না, কারণ আমার আয়ের মধ্যে কিন্তু আমার আবার সঞ্চয়ের অপশনটা রাখতে হয় স্বাভাবিক নিয়মে। তো এই জন্য দেখা যাচ্ছে যে তোমার মনে হতে পারে যে বর্তমানে আমি এত বেতন পাই, কিন্তু তুমি জানো না, বা উৎপাদনকারী জানে না যে আমার প্রয়োজনটা কোন জায়গায় বেশি কাজ করছে। দেখা যাচ্ছে যে কিছু লোক বইপত্র বেশি কিনে, কিছু লোক কাপড় চোপড় বেশি কিনে, কিছু লোক কসমেটিক্স বেশি কিনে, কিছু লোক তার আয়ের অংশটা খাদ্যদ্রব্যের বাজেটে বেশি রাখে, তো কিছু লোক ইলেকট্রনিক্স জিনিস বেশি কিনে। তো এই জন্য দেখা যাচ্ছে যে ভোক্তার প্রয়োজনটা নির্ধারণ করা উৎপাদনকারীর জন্য অনেক সময় একটা সমস্যা
তৈরি হয়। এবং তোমরা দেখবে যে এই করোনার সময়, এই উদাহরণটা আমি বহুবার দিব, বারবার দিব, এই করোনার সময় অবভিয়াসলি আমাদের ল্যাপটপের ল্যাপটপ, ফোন বা ইলেকট্রনিক্স এই জিনিসগুলোর এটার প্রয়োজনটা অনেক বেশি হয়ে গেছে। তো এই জন্য দেখা গেছে যে আমার প্রয়োজনটা অনুসারে উৎপাদন করা অনেক সময় উৎপাদনকারীর কাছে সমস্যা হয়ে দাঁড়ায়। কোন প্রয়োগ করা হবে তা নির্ধারণের সমস্যা। এটা সাধারণত দেখা যাচ্ছে যে আমি একটু আগে বলেছি তোমাদের আয় অনুসারে আমাদের ব্যয় হবে। তো এই জন্য দেখা যাচ্ছে যে একজন চাল বিক্রেতা, চাল উৎপাদনকারী, তার পক্ষে সমস্যা হয়ে যায় যে ভোক্তা কোন পণ্যটা ক্রয় করবে। ক্রয়তব্য পণ্যের মান নির্ধারণের সমস্যা, এই কথাটাও আমাদের একটু আগে বলা হয়েছে যে আমি কোন জিনিসটাকে সিলেক্ট করব। তোমরা এই করোনার সময় দেখা যাবে যে অনেক জিনিসের আমরা বাদ দিয়েছি। যেমন আমরা অনেকেই ঈদের সময়, সাধারণত আমরা ঈদের সময় নতুন কাপড় কিনে থাকি। তো এই জন্য দেখা যাচ্ছে যে এই বছর এই 17 মাসে আমরা 4টা ঈদ পেয়েছে। তো এই 4টা ঈদে দেখা গেছে যে অনেকেই কোরবানি করতে পারেনি, কারণ কোরবানি করতে গেলে তাকে বাজারে যেতে, হাটে যেতে হবে এবং এই জায়গায় অবভিয়াসলি অতটা সামাজিক দূরত্ব রাখা সম্ভব হয় না বা হচ্ছে না। তো যার ফলে যেটা হচ্ছে যে অনেকে তার জীবনের নিরাপত্তার কারণে কোরবানি করতে পারেনি। আর ঈদের সময়, ঈদ উল ফিতরের সময় কাপড় কেনাটাও অনেক সময় অনেকে বাদ দিয়েছে। তাহলে হচ্ছে যে সময় এবং মান, এই দুটোও কিন্তু অনেক সময় সমস্যা হয়ে দাঁড়ায়। পণ্য ক্রয়ের উৎস নির্ধারণের সমস্যা, যে জায়গায় থেকে আমি পণ্য ক্রয় করতে চাচ্ছি সেই জায়গায় হয়তো বা আমি যে জেলায় আছি সেই জেলা থেকে আমার পণ্য ক্রয়টা অনেক সময় সমস্যা হিসেবে দেখা যায়। ক্রয় সংক্রান্ত কার্যাবলী আমরা দেখি। পণ্য ক্রয়ের পরিকল্পনা, যেই পণ্য ক্রয় করব তার পরিকল্পনা করতে হয়। চুক্তি সংক্রান্ত কার্যাবলী, এটি অবশ্য বৃহৎ অর্থে বলা হয়। আমরা একজন ভোক্তা যখন জিনিস ক্রয় করি তখন শুধু আমাদের পণ্য ক্রয়ের পরিকল্পনাটাই থাকে যে আমি এখন একটা ফ্রিজ কিনতে চাচ্ছি, আমি ফ্রিজ সম্পর্কে তথ্য সংগ্রহ করে যে কোন ফ্রিজটা ভালো হবে, কারণ ফ্রিজটা সাধারণত একবার কেনা হয়, জীবনে একবার দুইবার কেনা হয়, এটা কাপড় কেনার মতো না। তো এই জন্য দেখা যাচ্ছে যে এই ফ্রিজ কেনার সময় ফ্রিজের ব্যাপারটা দেখা যাচ্ছে যে আমি বিভিন্ন ইনফরমেশন এটা পরিকল্পনা করি, কিন্তু এটা হচ্ছে উৎপাদনকারীর পণ্য ক্রয়ের পরিকল্পনা, যে কোত্থেকে পণ্য ক্রয় করবে, কখন করবে, কিভাবে করবে, নগদে করবে কিনা, বাকিতে করবে, এই জিনিসগুলো এখানে আসবে। চুক্তি সংক্রান্ত কার্যাবলী, এখানে যে বিক্রি করবে তার সঙ্গে তার চুক্তিটা হবে। এই চুক্তির মধ্যে নগদে বাকিতে কোন সময়ে দিবে, এই জিনিসগুলো এখানে আসবে। একত্রীকরণ, একটি পণ্য উৎপাদন করতে বিভিন্ন ধরনের কাঁচামালের দরকার হয়, এই কাঁচামালগুলোকে একত্রীকরণ করতে হয়, এগুলোকে অ্যাসেম্বলিং বলে। তোমরা সাধারণত ইলেকট্রনিক্স পণ্যের ব্যাপারে এখানে দেখো, যে ল্যাপটপের মাধ্যমে আমি তোমাদের এখন ক্লাসটা নিচ্ছি, তো দেখা গেছে যে এই ল্যাপটপের হয়তো কিবোর্ডটা এক জায়গায় তৈরি হয়েছে, মনিটরটা এক জায়গায় তৈরি হয়েছে,
এবং পুরো মাউসটা এক জায়গায় তৈরি হয়েছে, কিন্তু সব মিলে শেষে এটাকে একত্রীকরণ করা হয়েছে সমঝোতা এবং পণ্য ক্রয়। দেখা যাচ্ছে যে একটি সমঝোতাও কাজ করে। এখানে উৎপাদনকারী কখন পণ্য পাইকারের কাছে দিবে এবং পাইকারকে নগদে দিবে না বাকিতে দিবে, বা এই ধরনের একটি সমঝোতা এখানে কাজ করে। এখন আমরা দেখব বিক্রয়ের ব্যাপারটি। বিক্রয়ের ব্যাপারটি দেখি, একটি ছবি দেখছি, এখানে সেল কথাটি লেখাই আছে, তোমরা দেখছো একজন মহিলা একজন পুরুষ ক্রেতার কাছে তার জিনিস বিক্রি করছে। পণ্য বন্টন প্রক্রিয়ার মাধ্যমে পণ্যের মালিকানা সত্য ক্রেতার নিকট হস্তান্তরিত হয়, তাকে বিক্রয় বলে। এখানেও কিন্তু অর্থের ব্যাপারটি আছে। অর্থের বিনিময়ে বিক্রেতা ক্রেতার কাছে জিনিস হস্তান্তর করে থাকে। পণ্য বিপণনে বিক্রয়ের গুরুত্ব। ক্রেতার সন্তুষ্টি অর্জন হয়। সাধারণত আমরা এরপরে প্রোডাক্টের প্রকারভেদ পড়ব। প্রোডাক্টের প্রকারভেদ যখন আমরা পড়ব তখন আমরা দেখব যে প্রোডাক্টের অনেকগুলো প্রকারভেদ আছে। মৌলিক পণ্য, ফ্যাশনেবল পণ্য, জরুরি পণ্য, এই ধরনের অনেকগুলো শিল্প পণ্য, এই ধরনের অনেকগুলো ভাগ আছে। তো এই ভাগগুলোর মাধ্যমে আমরা দেখব যে মৌলিক পণ্য যখন আমরা কিনি, এটা আমাদের একদম দৈনন্দিন বেঁচে থাকার জন্য দরকার হয়, যে চাল, ডাল, তেল, এগুলো। কিন্তু অন্য যে জিনিসগুলো, সেখানে দেখা যায় যে ক্রেতার সন্তুষ্টি অর্জনটা কিন্তু একটি খুব বড় ব্যাপার। ক্রেতা যদি সন্তুষ্ট না হয়, ক্রেতা পরবর্তীতে এই পণ্যটি আর ক্রয় করবে না, বা আমার দোকানে আসবে না, আমার দোকানে গ্রাহক হবে না, এবং প্লাস যে জিনিসটি হচ্ছে ক্রেতা অন্য কাউকে আমার দোকান সম্পর্কে বলবে না। আমরা যেমন অনেক সময় এই কথাটি বলি যে এই জিনিসটি আমি দোকান থেকে কিনেছি, খুব ভালো ফল পেয়েছে, আপনিও এই দোকানে যান। কেউ যখন আমাদেরকে বলে যে এই জিনিসটি আমরা কিনতে চাচ্ছি, তো তখন দেখা যাচ্ছে যে এই কথাটি আমরা বলি যে এই জিনিসটা সম্পর্কে আমরা ভালো ফল পেয়েছে, আপনিও এই দোকানটা যান। তো এই জন্য ক্রেতা পণ্য বিক্রয়ের একটি উদ্দেশ্য হচ্ছে ক্রেতার সন্তুষ্টিটা অর্জন করা। প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জন। আমরা ব্যবসা কাকে বলে ওখানে জানি যে বৈধভাবে আমরা মুনাফা অর্জন করি। তো এখানে দেখা যাচ্ছে যে প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জন করাটা, যে পণ্য বিক্রয়ের মাধ্যমে আমরা মুনাফা অর্জন করব, এই জায়গাটা কিন্তু বিক্রয়ের মাধ্যমে এই উদ্দেশ্যটা অর্জিত হয়। প্রকৃত ক্রেতা সৃষ্টি। সাধারণত দেখা যায় যে যখন মানুষ যে এলাকায় থাকে, সে কিন্তু কিছু সিলেক্টেড জায়গা থেকে জিনিস ক্রয় করে থাকে। বিশেষ করে আমরা মহিলারা যে জিনিসটি করে থাকে, যে আমাদের শুক্র জিনিসের মাসকাবারি একটি ব্যাপার থাকে। তো এই ব্যাপারে আমরা দেখা যাচ্ছে আমরা একটি দোকান সিলেক্ট করি, যে এই দোকান থেকে আমরা চাল, ডাল, চিনি, লবণ, তেল, এই জিনিসগুলো আমরা কিনতে পারি। এবং এর ফলে দেখা যাচ্ছে যে দোকানদারও জানে যে এই ক্রেতা, এই গ্রাহক বা এই পরিবার থেকে কেউ না কেউ এসে আমার দোকানে মাসের প্রথম দিকে হোক বা শেষের দিকে হোক একটি বড় অ্যামাউন্টের পণ্য নিয়ে যাবে। তাহলে হচ্ছে বিক্রয়ের মাধ্যমে প্রকৃত ক্রেতা সৃষ্টি হয়। চাহিদা ও যোগানের সমস্যা।
তোমরা দেখেছো করোনার এই সময় ভীষণ খারাপ অবস্থা, কারণ এই ভাইরাসটা চোখে দেখা, এই ভাইরাসটার এমন অবস্থা, বিস্তারটা খুব বেশি, কিন্তু তারপরও আমাদের কোনো পণ্যের কিন্তু যোগান বন্ধ ছিল না। চাল ডাল বলো, ডিম মুরগি মাছ, ফলের সময় ফল, বিশেষ আমি খাদ্যদ্রব্যের কথাই বলছি। তো এই জিনিসগুলোর কিন্তু সবসময় বাজারে যোগান ছিল। তো এই জন্য হচ্ছে, কারণ একটি মানুষের মৌলিক জিনিসগুলো সবসময় লাগে, প্রতিদিনই লাগে। তো ওই জন্য এই চাহিদা ও যোগানে এটা সমতা সৃষ্টি করে, স্থায়ী ক্রেতা সৃষ্টি করে। আমি প্রকৃত ক্রেতা সৃষ্টির সঙ্গে স্থায়ী ক্রেতা সৃষ্টির কিছুটা সামঞ্জস্য আছে, মিল আছে। সে ব্যাপারটা হলো যে কিছু কিছু ক্রেতা আমার দোকান থেকে এই জিনিস কিনবে, তো এই ধরনের বা এই উৎপাদনের জিনিস কিনবে। আমরা অনেক সময় দেখি যে অনেকে অ্যাপেক্সের জুতাটা বেশি পছন্দ করে, বাটার জুতাটা বেশি পছন্দ করে, বা জামদানি শাড়িটা বেশি পছন্দ করে। ছেলেদের মধ্যে অনেকে দেখে যে ক্যাটসাইয়ের শার্টটা কিনে, তো হচ্ছে স্থায়ী বা আড়ংয়ের ব্র্যান্ডটা পছন্দ করে। তো স্থায়ী ক্রেতাটা সৃষ্টি করা সম্ভব হয়। বিক্রয় সংক্রান্ত কার্যাবলী, এখানে টুকটাক কিছু ভুল থাকতে পারে। এই ভুল থাকার কারণটা হচ্ছে এই কিবোর্ডে মাঝে মাঝে কিছু কি কাজ করে না। তো এই বানানগুলো তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে, কারণ এই করার কারণে আমি আমার ল্যাপটপটা নিয়ে যে সার্ভিসিং সেন্টারে যাব, তো আমি পারছি না। তো ওই জন্য টুকটাক কিছু থাকতে পারে। আজকে আল্লাহ রহমতে আমি একটু সাপোর্ট পেয়েছি। আমি কিছুদিন যাব দেখছি যে ইয়াটা একেবারেই আসছে না। আজকে এসেছে, এখানে টুকটাক কিছু বানান ভুল থাকতে পারে। এই জিনিসগুলো তোমরা তোমাদের অভিজ্ঞতা অনুসারে বানানগুলো মনে করো যে এটা কিবোর্ডের সমস্যার কারণে ঠিকভাবে আসেনি। পণ্য পরিকল্পনা গ্রহণ, ক্রয়ের মতো একটা পরিকল্পনা গ্রহণ করতে হয়, কী কী জিনিস ক্রয় করব। ভোক্তার সাথে যোগাযোগটা করতে হবে। চাহিদা সৃষ্টি করা, পণ্য উৎপাদন করে বিজ্ঞাপনের মাধ্যমে বা পাইকার ভোক্তার মাধ্যমে ক্রেতার কাছে পণ্যের চাহিদাটা সৃষ্টি করতে হবে। সমঝোতা সংক্রান্ত কাজ, সাধারণত দেখা যাচ্ছে যে পণ্যটা কত দামে বিক্রি হবে এই জিনিসটাকে সিলেক্ট করতে হয়। চুক্তি সম্পাদন সংক্রান্ত কাজ, আমি বলেছি বিক্রয় সংক্রান্ত কার্যাবলীটি এটা একটি বৃহৎ অর্থে ব্যবহার হবে। তো বৃহৎ অর্থে ব্যবহার হওয়ার জন্য এখানে দেখা যাচ্ছে যে একটি চুক্তির প্রয়োজন হয়। তো এখানে চুক্তি সম্পর্ক কাজগুলো করতে হবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আজকে বিপণন কার্যাবলীর দুইটি অংশ নিয়ে আমরা কথা বললাম, ক্রয় এবং বিক্রয়। এই দুটি অংশ খুব কাছাকাছি, প্লাস হচ্ছে এই দুটির একটি ব্যাপার হচ্ছে যে একজন ক্রয় করছে, একজন বিক্রি করছে, আবার যেই বিক্রি করছে সে ক্রয় করছে, আবার বা সে আবার বিক্রি করছে। এই ধরনের একটি সার্কেলের মতো ঘুরতে থাকে। তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাবে। সেই সঙ্গে তোমরা যারা ক্লাস করছো তারা তোমাদের রোল নাম্বারটা যখন এই ক্লাসটি অন ইয়ারে যাবে, তোমরা রোল নাম্বারটি লিখবে এবং এটা আমি তোমাদের উপস্থিতি হিসাবে কাউন্ট করব এবং পরবর্তী ক্লাসে তোমাদের এই রোল নাম্বারগুলো আমি স্লাইডে দেখাবো। এবং যখন আমরা সামনাসামনি বসে ক্লাস করব তখন তোমাদের জন্য কিন্তু রেগুলার ক্লাস করার একটি সারপ্রাইজ অবশ্যই থাকবে। তোমরা বাসায় আছো,
বাসায় থেকে পড়াশোনা করছো, অনলাইনে ক্লাস করছো, তোমাদের ছোট্ট একটি হোমওয়ার্ক দিব। উত্তম ক্রয় বিক্রয়ের অর্থাৎ এই জিনিসটি তোমরা আলোচনা করবে, 5 মার্কের মধ্যে চিন্তা ভাবনা করবে। আর হচ্ছে বাসায় থাকবে, বাসায় অবশ্যই থাকতে হবে, যে কোনো ভাবেই হোক বাসায় থাকা ছাড়া বাইরে যাওয়া যাবে না। শুধুমাত্র মা যদি বাজারে পাঠায়, আমরা উৎপাদন নিয়ে কথা বলছি, মার্কেটিং নিয়ে কথা বলছি, কারণ আমরা জানি আমরা উৎপাদনটা নিজেরা করি না, আমরা ভোক্তা গ্রাহক, তাই আমাদের বাসায় সবসময় সব জিনিস থাকে না। বিশেষ করে পরিস্থিতি যেরকমই হোক না কেন খাওয়া দাওয়াটা করতেই হয়। তো অতএব হচ্ছে আমাদেরকে মা যদি বাজারে পাঠায় এই জিনিসটা না করা যাবে না। বাজারে আমাদের মাস্ক টাস্ক পরে একটু দূরত্ব বজায় রেখে জিনিস কিনে মাকে হেল্প করতে হবে। শুধু তাই না, মাকে শুধু বাজার করার কাজেই সাহায্য করতে হবে না, ঘরের কাজেও মাকে সাহায্য করতে হবে, এবং ঘরের কাজে মাকে সাহায্য করা এটা হচ্ছে প্রগতিশীলতার একটি লক্ষণ, প্রগতিশীলতার একটি ব্যাপার। আর অবশ্যই তোমরা ঘরে থাকবে, কোনোভাবেই বাইরে যাবে না। ঘরে থেকে ঘরে থাকার যে আনন্দটা বাবা মার সঙ্গে, এবং যার দাদা দিদা আছে সে তো আরও ভাগ্যবান, অনেক মজার একটি সময় কাটাতে পারছো। তো বাসায় থাকবে, বাসায় থেকে সময়টা এনজয় করবে, পড়াশোনা করবে। আর যত বেশি আমরা বাসায় থাকবো তত বেশি আমরা কলেজে ফিরে আসার সম্ভাবনাটা তত বেশি হবে, এবং মনে হয় আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসতে পারবো, তাড়াতাড়ি আমরা ফিরে আসতে পারবো। আমি কিন্তু খুব প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হইনি, যদি খুব প্রয়োজন বাজার করতে তো বের হতেই হয়েছে। তো তোমরাও ঠিক সেম এই প্রক্রিয়াতেই থাকবে, আমার বাচ্চারা আমার মতো ফিলোসফিটাই গ্রহণ করবে, এবং যত বেশি বাসায় থাকবো তত বেশি আমরা ভাইরাস মুক্ত থাকতে পারবো। করোনার ভাইরাসটা বাইরে গেলে বেশি হচ্ছে যেহেতু, এবং তত বেশি আমরা ক্লাসে কলেজে আসতে পারবো, ঠিক এরকম একটি হাসি খুশি পরিবেশে থেকে ক্লাস করতে পারবো। তোমাদেরকে ধন্যবাদ এই দীর্ঘ একটি সময় আমার সঙ্গে থাকার জন্য। সবার কল্যাণ কামনা করছি। আল্লাহ হাফিজ।